ক্ষমতায় গেলে কারা সামরিক বাহিনীকে গুরুত্ব দিবে? কারণ বাংলাদেশ সামরিক বাহিনীর ক্ষমতা নিয়ে আজ ভরসা করা যাচ্ছে না। এতগুলো সরকার ক্ষমতায় এলো আর গেল, তারা সবাই বিমান বাহিনীকে তামাশার পাত্রে পরিণত করেছে। সমরাস্ত্র ক্রয়ের প্রতিশ্রুতি দিলেও সাধারণ জনগণ আর বিশ্বাস করতে পারছে না, কারণ তারা চায় বিমান বাহিনী বহরে আধুনিক ফাইটার যুক্ত হোক। তবে বাস্তবে তেমন কিছুই যুক্ত হচ্ছে না। সকলেই অধৈর্য ও বিরক্ত হয়ে বিমান বাহিনীকে নিয়ে হতাশা প্রকাশ করছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপর শেষ ভরসা করা আদৌ সমীচীন হবে কিনা তা নিয়ে জনমনে দেখা দিয়েছে তুমুল বাকবিতণ্ডা। একটা পক্ষ বিশ্বাস করছে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি মিথ্যা হবে না, আরেকটা পক্ষের কাছে যুদ্ধবিমান কেনার বাজেট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি মূল্যহীন মনে হচ্ছে। তবে রাজনৈতিক কোনো দলের পক্ষ থেকে সামরিক বাহিনীর উন্নয়ন নিয়ে তেমন মাথা ব্যথা দেখা যাচ্ছে না, আর এ কারণেই সামরিক বাহিনী অবহেলার বৃত্ত থেকে বের হতে পারছে না। ফাইটার জেট কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন, তাই হুট করেই সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কোন যুদ্ধবিমানের নাম শুনলে শত্রুপক্ষ সবচেয়ে বেশি ভয় পাবে সেই যুদ্ধবিমানটি কিনতে হবে, তাহলে শত্রুপক্ষ প্রথম থেকে মানসিকভাবে অনেক চাপে থাকবে। বাংলাদেশকে সেই সিদ্ধান্তটি নিতে হবে, বিশেষ করে পার্শ্ববর্তী শত্রুরা কোন যুদ্ধবিমানকে সবচেয়ে বেশি ভয় পায় সেই যুদ্ধবিমানটি সিলেক্ট করতে হবে। আর এটি যাচাই বাছাই করতেই বাংলাদেশের সময় লাগছে। আর এদিক থেকে বাংলাদেশের সিদ্ধান্ত অনেকটা চূড়ান্তই বলা চলে। রাফাল নাকি জেট এনসি, কোন যুদ্ধবিমান কিনলে বিমান বাহিনী মানসিকভাবে এগিয়ে থাকবে? জেট এনসিও বর্তমানে তার সামর্থ্য দেখাতে সক্ষম হয়েছে, সুতরাং রাফালের সঙ্গে সমান ফাইট দিতে প্রস্তুত এটি। তাই এটি ক্রয় বাংলাদেশের জন্য মোটেও মন্দ নয়, আর এই সিদ্ধান্তটি একেবারেই সঠিক সিদ্ধান্ত। তাছাড়া মূল্যের দিক থেকে অনেক সাশ্রয়ী। তাছাড়া যুদ্ধক্ষেত্রে রাফালকে সীমানার ভেতরেই ঢুকতে দেবে না এই জেট এনসি যুদ্ধবিমান, সুতরাং এক কথায় একটি চমৎকার সিদ্ধান্ত। এতদিন পর যুদ্ধবিমান নিয়ে একটি স্বস্তির খবর আসলো। শুধু যুদ্ধবিমান ক্রয় করলেই হবে না, তার সাথে দেখতে হবে সেই যুদ্ধবিমানটি যুদ্ধে কতটুকু পারদর্শী। পাশাপাশি দেখতে হবে শত্রু পক্ষ এটিকে ভয় পায় কিনা, কিংবা যুদ্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে কিনা। সবকিছু দেখেই যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়, আর বাংলাদেশ এই সিদ্ধান্তটা নিয়েই কিন্তু যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে। এর আগে প্রত্যেকটি সরকার এবং প্রত্যেকটি বিমান বাহিনী প্রধান ঠিক একইভাবে বলেছে যুদ্ধবিমান কেনা হবে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত একটি খেলনা বিমানও কিনতে পারেনি। তবে এবার বিমান বাহিনী প্রধান ফাঁস করে দিলেন গোপন তথ্য। বাংলাদেশের বহরে কেন এতদিন যুদ্ধবিমান যুক্ত হয়নি এ বিষয়টি এখন পরিষ্কার। ইচ্ছা করেই বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের জন্য বাজেট বরাদ্দ করা হয়নি, আটকে রাখা হয়েছিল বাজেট। হয়তো প্রতিবেশী কোনো দেশের চক্রান্তে এমনটা হয়েছিল, কারণ বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করে শক্তিশালী হয়ে গেলে ওই চক্রান্তকারী দেশের সর্বনাশ হয়ে যাবে, যার ফলে বাংলাদেশ যাতে কোনোভাবেই যুদ্ধবিমান ক্রয় না করতে পারে সেজন্য তারা বাংলাদেশের বাজেট বরাদ্দ কমিয়ে রেখেছিল। ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশের বিমান বাহিনীকে তারা তামাশার পাত্রে পরিণত করেছে। যুদ্ধবিমান ক্রয় করা হবে এটা গত 4 বছর ধরে ফলাও করে প্রচার করা হচ্ছে, যা শুনতে শুনতে জনগণের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এখন যুদ্ধবিমান ক্রয়ের কথা বললেও সাধারণ জনগণ আর বিষয়টিকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। তবে বিমান বাহিনী এখনো আশা ছেড়ে দেয়নি। অন্তর্বর্তী সরকারের সহায়তায় আগামী অর্থবছরে বাজেট বরাদ্দ বাড়ানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সামরিক ইতিহাসে আসতে চলেছে এক মোড় ঘোরানো অধ্যায়। সামনের অর্থবছরে প্রতিরক্ষা বাজেট এতটাই বাড়ানো হচ্ছে যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। শুধু কাগজে কলমে নয়, এই বাজেটের পেছনে রয়েছে বহুদিনের চাপা ক্ষোভ, যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক পরিস্থিতি থেকে উঠে আসার হিসাব নিকাশ। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে দেশের নিরাপত্তা আর কাউকে ভরসা করে নয়, নিজের শক্তিতেই নিশ্চিত করা হবে। এবার রেকর্ড সংখ্যক সামরিক বাজেট বরাদ্দ করতে চলেছে বাংলাদেশ সরকার, কেননা এই বাজেটের 50% চলে যায় বেতন ভাতা, খাদ্য, পোশাক ও আবাসনের পেছনে। এরপর জ্বালানি, যানবাহন এবং অস্ত্র রক্ষণাবেক্ষণের পেছনে চলে যায় আরও 20%। সামরিক অবকাঠামো নির্মাণে ব্যয় হয় আরও 10%। ফলে আধুনিক সমরাস্ত্র কেনার জন্য প্রকৃতপক্ষে আর হাতে থাকে মাত্র 20%। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 8 থেকে 10,000 কোটি টাকা। এই অল্প টাকা দিয়ে যুদ্ধবিমান, মিসাইল কিংবা সাবমেরিনের মতো সমরাস্ত্র যুক্ত করা সম্ভব হয় না, যার ফলে সামরিক বাজেটকে আরও বাড়ানো হচ্ছে সামনের অর্থবছরে।
উদ্দেশ্য আধুনিক যুদ্ধবিমান, সাবমেরিন এবং মিসাইলের মতো সমরাস্ত্র যুক্ত করা। যুদ্ধবিমান কিনতে বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী একটি যুদ্ধবিমান কিনতে ডজন খানেক শর্ত আর মধ্যস্থতাকারীর পেছনে অর্থ খরচ না করে এখন সরকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিংবা বিক্রেতা দেশের সঙ্গে সরাসরি চুক্তি করবে। এতে করে বেশ কিছু অর্থ সাশ্রয় হবে আর বাংলাদেশ বিমান বাহিনীর পেছনে খরচ করা হবে এই অতিরিক্ত বেঁচে যাওয়া অর্থ, যাতে যুদ্ধবিমান কিনতে অনেকটা সহজ হবে। চীনের জেট-এনসি যুদ্ধবিমান ক্রয়ের জন্যই মূলত বাংলাদেশ সরকার সামরিক বাজেট থেকে এভাবে অর্থ বাঁচানোর সিদ্ধান্ত নিচ্ছে এবং অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছে, যার ফলস্বরূপ বিমান বাহিনী প্রধান ফাইটার এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট দুইটাই কেনার প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখুন, বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার 2-4 মাস আগে থেকে নির্বাচনী আমেজ কিন্তু মাঠে পরিলক্ষিত হবে। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঠিকই হয় তাহলে ডক্টর ইউনূস আর ক্ষমতায় থাকবেন না। একদিকে নির্বাচনের 2-4 মাস আগে থেকে আমেজ শুরু হবে, নির্বাচনী প্রচারণা শুরু হবে, যার ফলে বিমান বাহিনীর বাজেট নিয়ে কাজ করার সময় পাওয়া যাবে না, এবং দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় না থাকেন তাহলে বাজেট বরাদ্দের কি হবে? নতুন কোন সরকার যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো পূর্বের মতোই বিমান বাহিনীর বাজেট বাড়ানো নিয়ে হয়তো আর ভাবা হবে না। এতে করে বিমান বাহিনী পড়ে যাবে অনিশ্চয়তায়। তবে নির্বাচনের আগে যদি বাজেট চূড়ান্ত করে ফেলা যায় তাহলে হয়তো বিমান বাহিনীর আশা পূরণ হলে হতেও পারে, অন্যথায় আশা পূরণ হবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও বিমান বাহিনী শুধু যুদ্ধ বিমান নয়, তার পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার এবং মিসাইল ক্রয়েরও ঘোষণা দিয়েছেন। বাজেট বাড়ানো হলে এক কথায় সবই সম্ভব হবে, আর যদি বাজেট বাড়ানো না যায় তাহলে পূর্বের মতোই অবহেলিত থেকে যাবে বাংলাদেশ সামরিক বাহিনী। তবে আমরা আশা করি বিমান বাহিনীর স্বপ্ন পূরণ হবে, কেননা ধৈর্যেরও একটি সীমা রয়েছে। ইতিমধ্যে বিমান বাহিনী তাদের সেই সীমা অতিক্রম করে ফেলেছে। তাই যে কোনো মূল্যে যে কোনোভাবেই বাজেট বাড়ানোর জন্য যে কোনো সিদ্ধান্ত নিতেও তারা রাজি। তাই বিমান বাহিনী যে আশ্বস্ত করেছেন যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে, এটি হয়তো খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। বাংলাদেশ যতবারই যুদ্ধবিমান ক্রয়ের দিকে হেঁটেছে, ভারত ততবারই বাধা দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, এবং যুদ্ধবিমান ক্রয়ের যে বাংলাদেশের পরিকল্পনা, এবারও এটা ভারতের পেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামরিকভাবে যদি বাংলাদেশ আরও শক্তিশালী হয় তাহলে ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। এর জন্যই মূলত ছোট্ট দেশ হলেও তারা বাংলাদেশকে জমের মতো ভয় পায়। যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের $2.2 বিলিয়ন খরচ হবে। ভারতের সরকার থেকে চাপ প্রয়োগ করবে, তা না পারলে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করবে। যেমন ভারতের আদানি গ্রুপ দিয়ে চাপ প্রয়োগ করবে। তারা বাংলাদেশের কাছে $500-600 মিলিয়ন পাওনা রয়েছে, সেই আদানি গ্রুপ দিয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে চাইবে, এবং বাস্তবে সেটা করছে তারা। এ পাওনার পরিমাণ আরো বেশি ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তার মধ্যে কিছু টাকা পরিশোধ করেছে। বর্তমানে $500-600 মিলিয়ন মতো পাওনা রয়েছে তারা, টাকার হিসাবে 500-600 কোটি টাকার মতো। কিন্তু বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের বাজেট ধরা হয়েছে $2.2 বিলিয়ন, যা আদানির পাওনার চাইতে 4-5 গুণ বেশি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনি কোন জেলা থেকে দেখছেন আর এই খাতকে কতটা সম্ভাবনাময় বলে মনে করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করার অনুরোধ রইল।